হ্যাঁ, বলুন। আচ্ছা, নমস্কার। এই যে দেখতে পাচ্ছেন চম্পাই হেমব্রম, ইনি মেদিনীপুরের পালবাড়ির বাসিন্দা। গত 15ই মার্চ সন্ধ্যা আনুমানিক 7:30 কি 7:45 নাগাদ উনি বাড়িতে যখন অবস্থান করছিলেন তখন কয়েকজন অপরিচিত দুষ্কৃতী বলা যেতে পারে, সবাইকে চেনেন না, মনে হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হলেও হতে পারে। উনি নির্দিষ্ট কয়েকটা নাম বলেছেন। উনার উপরে বাড়িতে চড়াও হয়, বাড়ি ভাঙচুর করে, এবং উনি যখন বেরিয়ে আসেন ওনাকে প্রচণ্ড রকমের মারধর করা হয়। মানে মারধর এমনভাবে করা হয়েছে, মাথার এই যে দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা, এখানে 5টা সেলাই দিতে হয়েছে তাকে। তার মানে এটা মেরে ফেলারই চক্রান্ত। এটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এদের উপরে যদি এইভাবে আক্রমণ চলে। এবং গত 16ই মার্চ অভিযোগ বাড়ির পক্ষ থেকে করা হয়েছে, তার ছেলে গিয়ে অভিযোগ করে এসেছিল থানায়, আইসি কোতোয়ালি থানার কাছে। তারপরেও তেমন কিছু পুলিশের হস্তক্ষেপ হয়নি। এখন তিনি অসহায় অবস্থায়, এই যে মাথায় আঘাত করার পর তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যান, হসপিটালাইজ হয়েছিলেন, গতকালই বোধহয় ছাড়া পেয়েছেন। এবং আমাদের যে সংগঠন আছে তার সঙ্গেও যুক্ত আছেন আদিবাসী অধিকার মঞ্চ। এখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক রয়েছেন সুকুমার মুর্মু, আমাদের সভাপতি আছেন গুরুপদ আছেন, ইনিও এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। অ্যাকচুয়ালি সংগঠন আমাদের হস্তক্ষেপ করে এবং সংগঠনের পক্ষ থেকেও থানায় গিয়ে 16ই মার্চ সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু তারা কোনো অজ্ঞাত কারণবশত এই দায়েরটা তারা গ্রহণ করছেন না। কেন পুলিশ প্রশাসন এই সত্য ঘটনাটাকে কেন তারা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন, এখনও তারা এফআইআর এখনও যে গ্রহণ করেছেন কি করেননি, রিসিভ কপি কোনো দেন নেই এখনও। তাহলে আমরা খুবই মানে এই পরিবারটি এখনও নিজেও সে ঠিকমতো সুস্থ নয়, এখন অসুস্থ আছে। বাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে, বাড়ির অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আদিবাসী সম্প্রদায়ের জন্যই তিনি আজকে আক্রান্ত হয়েছেন। সেই জন্যই আমরা এটা তীব্রভাবে আমাদের সংগঠন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকেও, আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকেও আমরা তীব্রভাবে এই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। এবং যারা দুষ্কৃতী, কেন তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, কেন তাদেরকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি, আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানতে চাইছি। এফআইআর কেন করা হয়নি? আমাদের কাছে নির্দিষ্ট আইন আছে যে প্রিভেনশন অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি। আমরা যারা আদিবাসী, আমরা যারা তপশিলি আছি, তাদেরকে এইভাবে আক্রমণ করা হবে, তার জন্য আইন আছে। সেই আইন কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না? আমাদের চম্পাই হেমব্রম যে একজন অবসরপ্রাপ্ত একটা কর্মী আছেন, বয়স্ক লোক আছেন, তার উপরে এইভাবে আক্রমণ করাটা, এটা একটা সুস্থ সমাজের লক্ষণও নয়। কিংবা যারা প্রশাসনের দায়িত্বে আছেন, কিংবা যাদের কাছে অভিযোগ আমরা দায়ের করেছিলাম পুলিশ প্রশাসন, তারা এই ঘটনাটাকে কীভাবে কী মনে করছেন তারা? তাহলে এইটা আমরা যে সেই জন্য প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী 22 মার্চ আমরা ডিএম এবং এসপির কাছে আমরা এটা নিয়ে দরবার করব, আমরা ডেপুটেশন দেবো। কেন এরকম ঘটনা ঘটছে? বারবারই ঘটনা ঘটছে। আজকে আমরা এখানে দেখলাম কিছুদিন আগে আদিবাসী একজন মেয়েকে যেভাবে পুলিশের কাস্টডির মধ্যে সুশ্রিতা সরেন যেভাবে যে তাকে আক্রমণ করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে মহিলাকে, তাহলে এটার ভিত্তিতে আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া যে এখানে বিভিন্ন জায়গায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে, মহিলাদের উপরে, আদিবাসী মহিলাদের উপরে যেভাবে ঘটনা নির্যাতন চলছে, এই রাজ্যের সরকার যারা আছেন, পুলিশ প্রশাসন আছে, তাদের যে আমরা এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। আমরা কেন তাদেরকে অ্যারেস্ট করা হবে না, গ্রেপ্তার করা নয়, এর জন্য আমরা দীর্ঘ আন্দোলনে সামিল হব। সেই জন্যই যে আজকে আমরা এখানে এসেছি। আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসনকে আমাদের নেতৃত্বরা, যারা আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে নেতৃত্বরা গিয়েছেন, তারা সেখানে আশ্বস্ত করেননি। উপরন্তু আমরা যিনি অভিযোগ করতে গিয়েছিলেন অসুস্থ অবস্থায়, তাকে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, পুলিশ না কোনো গুরুত্ব দেয়নি। তাহলে কি পুলিশ কি করতে চাইছে আমরা সেটা বুঝতে চাইছি। এর জন্য যে প্রতিবাদ হবে, আমাদের দীর্ঘ লড়াই, আমাদের সংগ্রাম কিন্তু আমাদের জারি থাকবে। এই ঘটনাটা যে সূত্রপাত, সেটা 15 তারিখের ঘটনা। 15 তারিখে চাম্পাইদার মেয়ে যে ট্রান্সজেন্ডার,
তাকে কয়েকজন মানুষ হেনস্থা করে গান্ধীঘাটে। সেই সূত্রপাত ধরে রাত্রেবেলায় চাম্পায়দার বাড়িতে গিয়ে চাম্পায়দার বাড়ির গেট ধাক্কাধাক্কি করা এবং চাম্পায়দাকে মাথায় আক্রমণ করে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়। তো চাম্পায়দাকে তার পরের দিন থেকে ক্রমাগত সেদিনকারও ওকে জাতিগত বিদ্বেষ, জাতিগত গালি, এমনকি ওই এলাকা থেকে এলাকা ছাড়া করবার মতন বলা হয়েছে। তো আমাদের দাবি হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হবার পরেও একজন আদিবাসী মানুষকে এইভাবে লাঞ্ছিত হতে হবে কেন? আমাদের ভারতবর্ষ যে সংবিধান আছে সেখানে SC ST একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আওতায় দুষ্কৃতীদেরকে এখনও ধরার ব্যবস্থা SC ST অ্যাক্ট আছে। সেই অ্যাক্টের আওতায় সরকার বা প্রশাসন এখনও কেন দুষ্কৃতীদেরকে ধরছে না, এটা আমাদের আসল দাবি। আমরা চাইছি যারা দুষ্কৃতী, যারা এই ধরনের ঘটনা ঘটেছে, একটা মব এসে যে 40-50 জনের গ্রুপ একটা বাড়িতে আক্রমণ করা হলো, তাকে শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা হলো। চাম্পায়দার বাড়িতে যে ওর গৃহবধূ আছে, ওর ছেলের বউ, ও অন্তঃসত্ত্বা, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। তো এইভাবে যে একজন মহিলাকে ধাক্কাধাক্কি করা হলো, তারপর চাম্পায়দাকে মানসিক এবং শারীরিক যে হেনস্থা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা চাইছি যে যারা দুষ্কৃতী তাদেরকে পুলিশ অবিলম্বে ধরুক, আমাদের দাবি এটাই। আর আমাদের সংগঠনের তরফ থেকে এই যে চাম্পায়দাকে যে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আমরা শনিবার দিন সকাল 11টার সময় একটা বিক্ষোভ মিছিল করব আমাদের আদিবাসী অধিকার মঞ্চের তরফ থেকে মেদিনীপুরের বুকে। আচ্ছা, জানতে পারা গেছে এই ঘটনার সাথে একটা সিভিক পুলিশ জড়িয়ে আছে। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে 40-50 জনের একটা গ্রুপ এসেছিল। এবার 40-50 জনের গ্রুপের মধ্যে চাম্পায়দা সকলকে চিনতে পারেনি, তার মধ্যে 2-3 জনকে চিহ্নিত করতে পেরেছে। এবার যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদের নাম উল্লেখ করেই চাম্পায়দার ছেলে এবং আমাদের সংগঠনের তরফ থেকে থানাতে জানানো হয়েছে। এবার তাদেরকে পুলিশ যদি ধরে তাহলে তাদের ধরলেই অন্যান্য যেই গ্রুপটা এসেছিল তাদের গ্রুপের কথা তো বেরিয়ে যায়। এবার পুলিশ সেখানে যদি ভালো যদি কোনো পদক্ষেপ যদি না নেয়, এই যে চাম্পায়দার সাথে মিউচুয়ালের দিকে যাচ্ছে, এবার মিউচুয়াল করলেই কি শারীরিক এবং মানসিক যে হেনস্থা করা হয়েছে সেটা কি শেষ হয়ে যাবে? সেটা শেষ হবে না। আমরা চাইছি যারা দুষ্কৃতী, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোরভাবে শাস্তি গ্রহণ করা হোক পুলিশ, এবং ওদেরকে SC ST আওতার যে আইন আছে সেই আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এইরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? হামেশাই ঘটছে, কোন জায়গায় ঘটছে না? আদিবাসীদের উপরে কি নির্যাতন হচ্ছে না? গোটা পশ্চিমবঙ্গেই তো আদিবাসীদের উপরে নির্যাতন করা হচ্ছে। কখনো আদিবাসী মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, কখনো আদিবাসীদের উপরে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া হচ্ছে, হাসপাতালে ভর্তি থাকছে, তাদেরকে বলছে 2-10 লাখ টাকার বিনিময়ে তোমরা মীমাংসা করে নাও। হ্যাঁ, এই ঘটনা কি মানে আমাদের মেদিনীপুর কেন, গোটা রাজ্যেই ঘটে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে এই যে মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে অবহেলা এখনও কেন করা হচ্ছে? ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে এতদিন চলে আসছে, এখনও কেন আদিবাসী মানুষদেরকে এইভাবে মানে সরকার ব্যবহার করবে? আদিবাসী মানুষ কি খালি ভোটের জন্য ব্যবহার হবে? ভোটের জন্য তো না। আমাদের দাবি দেওয়া যেগুলো আছে, আমাদের দাবি দেওয়া বেশি নয়, আমাদের দাবি দেওয়া যে বেসিক সেগুলো আমরা যেন পাই, আর আমাদের উপরে যে অবিচারটা হচ্ছে সেই অবিচারের বিরুদ্ধে যেন আমাদের উপযুক্ত বিচার পাই। মেদিনীপুর শহরের বুকে এরকম দুষ্কৃতী তাণ্ডব কি বলবে? অবশ্যই নিন্দনীয় ব্যাপার এটা। যদি মেদিনীপুর শহরের মধ্যে যদি এই দুষ্কৃতী তাণ্ডব ঘটে, তাহলে গ্রামের যে সকল আদিবাসী মানুষজন আছে তাদের উপরে যদি এই ধরনের হেনস্থা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে তারা তো আরোই বিচার পাবে না। এখানে যদি আমরা সবাই জানি মেদিনীপুর টাউন বা যে কোনো টাউন একটা সামাজিক সুরক্ষার দিক, সবাই সেই জন্য গ্রাম থেকে গ্রাম ছেড়ে শহরে আসে কি একটু সুনিশ্চিত নিরাপত্তার জন্য। এবার শহরে এসেও যদি একজন আদিবাসী মানুষকে এইভাবে লাঞ্ছিত হতে হয়, এমনকি জাতিগত বিদ্বেষ শুনতে হয়, বলা হয় তোমরা সাপ ব্যাং খাও, তোমাদেরকে এখানে থাকতে দেবো না, তাহলে ওদের সাথে যদি গ্রামের মানুষ যারা আছে, গ্রামে তো এই ধরনের ঘটনা তো ঘটলে ওরা তো আরোই বিচার পাবে না, যদি এখানে মেদিনীপুর টাউনে একজন আদিবাসী যদি না বিচার পায়। আপনার নাম? আমার নাম সুকুমার মৌল, আমি আদিবাসী অধিকার মঞ্চের জেলা সম্পাদক। কি হয়েছিল দাদা? কেমন হয়েছিল বলতে, সন্ধ্যাবেলায় এটা মানে কতগুলো লোক এসে হঠাৎই আমার বাড়িতে এসে চড়া হয়
আমি বেরোলাম যে কী ব্যাপার, ওদেরকে জিজ্ঞেস করি না কি হয়েছে। না ওরা বলছে এখানে একটা তৃতীয় লিঙ্গের মানে হিজড়া থাকে, সে এখানে মারপিট করে এসেছে। কোথায় না সেলফি জোন গান্ধীঘাটে, সেখানে নাকি মারপিট করে এসেছে, একটা বয়স্ক লোককে নাকি মেরেছে। এইটা বলছে একটা বয়স্ক লোককে মেরেছে, আমরা তাকে মেরে না মেরে ওকে ছাড়বো না। আমি বলছি দাঁড়াও রে বাবা, আমি তার বাবা, আমার কথাটা শোনো, কী হয়েছে আমাকে আগে জিনিসটা বলে। বলছে না আমরা ওটা শোনাশুনি এখন ব্যাপার না, আগে ওকে চাই। আমি তখন ওই আমার ঘরে ঢুকতে যখন বাধা দিই, তখন আমার ওই গেট ভাঙে এবং আমাকে প্রচণ্ড এই যে মারধর করে। এবং আমার বড় ছেলেও ছিল, আমরা দুজন মিলে যে আগে কথাটা আমরা বলছি শুনছে না। তারপরে ওই বলছি যে কী হয়েছে আগে বলো, আমরা গার্জেন, হ্যাঁ বলো। তারপরে ওরা জোর করে ধাক্কি দিয়ে এবং একটা লাঠি নিয়ে, লাঠির একটা মানে পাটা ছিল, পাটা মনে হচ্ছে ওটা পাটা, পাটা দিয়ে আমার মাথায় মারে। তারপরে যখন একদম মাথায় মারে আমি তো পড়ে গেছি, তখন আমার ছেলে চিৎকার, আমার পরিবারের সব চিৎকার চেঁচামেচি করছে, সেই যে এরকম এরকম মেরে যাচ্ছে। তখন পাশাপাশি লোক যখন দৌড়ে এসছে, ওরা পালিয়ে গেছে। কারা এটা? এটা এসেছিল ওই গান্ধীঘাটের সামনে পাথরঘাটা বলে একটা গ্রাম। আর তার মধ্যে আমার বড় ছেলে বলছে একটা ছেলে যে ছিল, সে তার নাম হচ্ছে শেখ উজির, ওইখানে মানে গান্ধীঘাটে পাথরঘাটা। কোনো দলের সাথে যুক্ত? আমি সেটা বলতে পারবো না, আমি কি করে বলবো এখন, সে তো এসছিল, আবার অনেকগুলো এসছিল। এখন তার মধ্যে আমার ছেলেও মানে মুখ একটু চিনে, কিন্তু ওরই নামটা জানতো আমি। শেখ উজির, পাথরঘাটায় বাড়ি। আপনারা অভিযোগ করেছেন পুলিশকে? আমরা অভিযোগ করেছি বলতে আমি ব্যক্তিগতভাবে যাইনি, আমার ছোট ছেলে যে ট্রান্সজেন্ড সে নিজে গেছিলো এবং আমার বড় ছেলেও গেছিলো, একটা লিখিত দিয়েছে। তারপরে ওরা বলছে স্যার তাহলে আমরা তো একটা জিডি দিচ্ছি, তাহলে একটা জিডি নাম্বারটা আমাদেরকে বলুন। তারপরে বলছে 2 দিন 3 দিন পরে আসুন, আমরা খবর নিয়ে তারপরে বলবো। তারপরে গতকালও আমার ছোট ছেলে গেছিলো, তাকে বলছে এত তাড়াতাড়ি কি, দাঁড়াও আমরা খোঁজ খবর নিই, তারপরে আমরা বলবো, এটা বলেছে আর কি। এখন তারা ফোন করে বলছে মিউচুয়ালের ব্যাপারে। হ্যাঁ, মিউচুয়ালের কথা বিভিন্ন লোক মাধ্যমে বলছে, মিউচুয়ালের কথা। আমি বলছি মিউচুয়ালের কথা কি বলবো, ওরা মিউচুয়ালের রাস্তাটা তো শেষ করে দিয়েছে আগে। আমি যখন এত অনুরোধ করলাম আমার কথাই শুনলো না, এখন মিউচুয়াল ওরা তো মেরে শোধ করে নিল, আবার কি মিউচুয়াল করবে। আমি এখন থানায় আশ্রয় নিয়েছি, থানায় এখন যা করবে তো। আপনার নাম? আমার নাম চম্পাই হেমব্রম। কোনো সিভিক পুলিশ থেকে সাথে কি জড়িত? হ্যাঁ, কোনো সিভিক পুলিশ কি জড়িত? এখন আমি তো সেটা বলতে পারবো না সিভিক পুলিশ কি না, তবে ওই যে আজি কি শেখ উজির, এই শেখ উজির নাকি সিভিকের পুলিশ আর কি, সেটা আমার বড় ছেলেই বলছে। হ্যাঁ, আমি তো সরাসরি চিনি নি। আপনাদের কি এফআইআর কপিতে কি ওই সিভিক পুলিশের নাম লেখা আছে? হ্যাঁ, নাম লেখা আছে, মানে যে দরখাস্ত দেওয়া হয়েছে থানাতে তার নাম আছে, বাবার নাম আছে, এই করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, আমরা যেহেতু এখানে আদিবাসী লোক একটাই, মানে আরও আমাকে মানে দুর্বল পেয়েছে যে ওরা আদিবাসী লোক, এরা কী করবে, একাই তো আছে। হ্যাঁ, এদের আর কি আছে, এখানে মেরে হাঁকাবো সবকে, এইসব বলাবলি করছে। ঠিক আছে। হ্যাঁ, আমি এতে আরও মানে আতঙ্কে, এখন আমি আতঙ্কে আছি, যে কোনো সময় কিছু করতে পারবে। এই শহরের বুকে এরকম দুষ্কৃতি, এই তাণ্ডব, কি হ্যাঁ, বলবে? আর কি বলবো, এই শহর তো শান্তিময় শহর ছিল, এখন বেশ কয়েক বছর ধরে এই শান্তিটা যেন এখন একটা আতঙ্কের শহর গড়ে উঠেছে। যে কোনো জায়গাতে এখন আতঙ্ক ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। নিরাপদে আছেন না? আমি এখন নিরাপদ মনে করছি না, মানে কখন যে কী হবে সমস্ত দিক দিয়ে আমি বিপর্যস্ত। হ্যাঁ, সব দিক দিয়ে এখন আমি বিপর্যস্ত হয়ে আছি। আপনার নাম? আমার নাম চম্পাই হেমব্রম।